সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও, এই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করে নেব। এখানে প্রশ্নটি কি রয়েছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, তিনি শিক্ষা বিষয়ে কি ধরনের ভাবনা চিন্তা করতেন এবং তিনি যে শান্তিনিকেতন প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সে বিষয়ে তার ভাবনা কি ছিল সে সম্পর্কে আলোচনা। এটি কিন্তু মাধ্যমিক প্রশ্ন 2023-এর একটি প্রশ্ন, সুতরাং এই প্রশ্নের গুরুত্ব বা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারছি। আমাদের এই অধ্যায়টির নাম কি রয়েছে না, বিকল্প চিন্তা ও উদ্যোগ। অর্থাৎ 19 শতকে শিক্ষিত সমাজে যে ধরনের শিক্ষা চিন্তা বা যে ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল সমাজটিকে আরো ভালোভাবে গড়ে তোলার জন্য, সেই সম্পর্কেই কিন্তু এই অধ্যায়টিতে আলোচনা করা হয়ে থাকে। কেবলমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, বিজ্ঞান, সাহিত্য চর্চা সমস্ত কিছুর এখানে আলোচনা হয়ে থাকে। তো এই প্রশ্নটির সম্পর্কে আমরা আলোচনা করে নেব। প্রথম কি না, রবীন্দ্রনাথ ঠাকুর যে শান্তিনিকেতন প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সেটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। 1863 খ্রিস্টাব্দে ভুবন মোহন সিংহের থেকে ভুবন ডাঙ্গা গ্রামে তিনি 20 বিঘা জমি কিনেছিলেন এবং সেই জমিতেই তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। কে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। কত বিঘা জমি কিনেছিলেন? 20 বিঘা ভুবন মোহন সিংহের থেকে। এখানে তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন মূলত আধ্যাত্মিক চিন্তাধারার জন্যই। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটিকে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা বিষয়ক চিন্তার উদ্যোগে এবং মানুষজনের সাহায্য করার জন্য এই প্রতিষ্ঠানটিকে পরিবর্তন করে নেন। প্রকৃত প্রতিস্থাপক কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীকালে সেটিকে মডিফাই করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে শান্তিনিকেতন নামে পরিবর্তন করে সেখানে শিক্ষা চর্চা কবে শুরু করেছিল? 1901 সালের 22শে ডিসেম্বর। 1901 সালে 22শে ডিসেম্বর। এবং এখানে তিনি মানুষের সাথে পরিবেশের একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে। এই শিক্ষা প্রতিষ্ঠানটির পরিদর্শক কে হন না, ভারতের রাষ্ট্রপতি, এবং আচার্য হন ভারতের প্রধানমন্ত্রী। অর্থাৎ উপাচার্য কে থাকেন? রাষ্ট্রপতি কি থাকেন না, উপাচার্য। উপাচার্য থাকেন রাষ্ট্রপতি এবং আচার্য কে থাকেন না, ভারতের প্রধানমন্ত্রী। আচ্ছা, এখানে তার মানে কি মূল উদ্দেশ্য কি ছিল না, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা। এটাই ছিল মূলত মূল উদ্দেশ্য, কি না, প্রকৃতির সাথে মানুষের শিক্ষার সমন্বয়। মানুষ যে প্রধানত মানুষ কি না, 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের পর 3টি শহরে, কোথায় কোথায় না, বোম্বাই, বেনারস এবং দিল্লিতে 3টি শিক্ষা প্রতিষ্ঠান, যেটি দিল্লি বিশ্ববিদ্যালয় এবং আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল এই 1800 খ্রিস্টাব্দে। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল ব্রিটিশ সময়কালে, সেগুলি মূলত ইট কাঠ পাথরে ঘেরা এবং সেখানেই তাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা হতো মানুষজনকে, যেটি রবীন্দ্রনাথ কখনোই পছন্দ করেননি। তিনি প্রধানত কি করতেন না, প্রকৃতির সাথে মানুষের সমন্বয় ঘটিয়ে শিক্ষার কথা ভাবনা চিন্তা করতেন। এ বিষয়ে প্রথম পয়েন্ট কি না, শিক্ষার ধারণা। রবীন্দ্রনাথের মতে শিক্ষার ধারণা কি না, শিক্ষা হলো, তার মতামত অনুযায়ী, রবীন্দ্রনাথের মতামত অনুযায়ী শিক্ষা কি না, শিক্ষা হলো অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতির সংমিশ্রণে মানুষকে জাগ্রত করে তোলা। কি না, মানুষের নিজের যে আত্মা এবং দেহের সাথে সংমিশ্রণ ঘটিয়ে মানুষকে প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটানোকেই তিনি শিক্ষা মনে করেন। অর্থাৎ অন্তঃপ্রকৃতি এবং বহিঃপ্রকৃতির সাথে মেলবন্ধন ঘটিয়ে মানুষকে তার মানবতাতে উজ্জীবিত করা এবং তাকে সমাজের কাজে জাগরণ ঘটানোকেই তিনি শিক্ষা বলে মনে করছেন। দ্বিতীয় কি না, ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা। ব্রহ্মচর্য আশ্রম কি না, আমাদের প্রাচীন বৈদিক সমাজে প্রধানত 4টি আশ্রম প্রচলিত ছিল। কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তাহলে 4টি আশ্রম কি কি ছিল না, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এই 4টি আশ্রমের মধ্য দিয়ে মানুষের জীবনধারাকে, ওই প্রাচীন যুগে বৈদিক সমাজে মানুষের জীবনধারাকে বেঁধে দেওয়া হয়েছিল। এই 4টি আশ্রমের মধ্য দিয়ে কি কি সম্পন্ন হতো না, প্রথমে ব্রহ্মচর্য আশ্রম, যেখানে মানুষ শিক্ষা লাভ করত তার গুরুর গৃহে গিয়ে। তৎকালীন সমাজে, অর্থাৎ যে প্রাচীন বৈদিক সমাজে এ ধরনের ইট পাথরের ঘেরা স্কুল বা বিদ্যালয় ছিল না। তখন প্রধানত তার যে শিক্ষা লাভ করতো সেই শিষ্য গুরুর গৃহে থেকে সেখানে সমস্ত কিছু নিয়ম মেনে শিক্ষা লাভ করতো। তৎকালীন সমাজে যে বিষয় ছিল শিক্ষা লাভের, সেগুলি মূলত বেদ, উপনিষদ এ সমস্ত কিছুই আলোচ্য বিষয় ছিল।
তো সেই সমস্ত কিছু ব্রহ্মচর্য আশ্রম। দ্বিতীয় কি না গৃহস্থ। গৃহস্থ কি না গুরুর গৃহে থেকে পড়াশোনা সম্পন্ন করার পর যখন সে বাড়ি ফিরে আসতো এবং বিবাহ বন্ধন করে সাংসারিক জীবনে বন্ধন হতো সেটিকেই বলা হতো গৃহস্থ। 3 নম্বর কি না বানপ্রস্থ। সে তার সাংসারিক জীবনে সমস্ত কাজকর্ম সম্পন্ন করার পর সন্তান উৎপাদন সব কিছু সামাজিক কাজকর্ম বিবাহ সমস্ত কিছু সম্পন্ন করার পর যখন সে তার বার্ধক্য বয়সে এসে পৌঁছাতো সেই অবস্থাতে সে কেবলমাত্র পূজা পাঠ দেবদেবীর পূজার্চনা এই সমস্ত কিছু করত এবং সেই সময়কালে সে গৃহ ত্যাগ করে বনে গিয়ে সেখানে তার সহজ সরল জীবনযাপন করত। সেই পদ্ধতিটিকে বলা হয়েছে বানপ্রস্থ। এবং লাস্ট পর্যায়ে কি না সন্ন্যাস। সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের সেবার সে যখন নিমজ্জিত হতো সেটিকেই বলা হতো সন্ন্যাস। তো এখানে কি না রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্রহ্মচর্য যে প্রথাটি সেই প্রথাটিকেই তিনি শান্তিনিকেতনে পুনরায় প্রতিস্থাপন করার চেষ্টা করেছিলেন বৈদিক সমাজের এই ব্রহ্মচর্য আশ্রম প্রথাটিতে, যেখানে কি না যেখানে ছাত্রদেরকে ধুতি পরিধান করে ছাতা নিয়ে ছাত্রদেরকে সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম করে প্রার্থনা করার পর শান্তিনিকেতনে বা এই প্রতিষ্ঠানটিতে উপস্থিত হতে হতো। সেখানে সমস্ত রকম পাঠ্য গ্রহণ করার পর সে একটি সহজ সরল জীবনযাপন করত। এই ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু তিনি বৈদিক যে সমাজ তাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। তাহলে এটিই ছিল তার মূলত শিক্ষা চিন্তার বিষয়। কি না একটি হলো শিক্ষা ধারণা, দ্বিতীয় কি না ব্রহ্মচর্য আশ্রম। মূলত পাশ্চাত্য শিক্ষার যে মডেলটি রয়েছিল সেই মডেলটিকে তিনি কখনোই গ্রহণ করেনি। তিনি এই প্রকৃতির মেলবন্ধন ঘটিয়ে যে প্রকৃতির সাথে মানুষের সমন্বয় সেই শিক্ষার পদ্ধতিকে তিনি গ্রহণ করার চেষ্টা করেছেন। এখানে আরো কিছু উদ্দেশ্য ছিল, কেবলমাত্র শিক্ষাই নয়, শান্তিনিকেতনের ভাবনা চিন্তার আরো যে সমস্ত উদ্দেশ্যগুলি ছিল। প্রথম কি না হিতৈষী তহবিল। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখি যে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠার সাথে সাথে এখানকার আলোচ্য বিষয়বস্তুগুলি কি ছিল? ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, সাথে সাথে কিন্তু বেদ উপনিষদকেও এখানে পাঠ্যবস্তু হিসেবে গ্রহণ করা হতো। অর্থাৎ বেদের যে ধারণা সেই ধারণাটিকেও কিন্তু এখানে দেওয়া হতো। বেদ উপনিষদকেও এখানে পাঠ্য বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা হতো। তাহলে চলো এখন উদ্দেশ্যটি আলোচনা করে নেই। উদ্দেশ্য কি ছিল না হিতৈষী তহবিল গঠন। হিতৈষী তহবিলটি কেন গঠন করা হয়েছিল না এখানে কেবলমাত্র ছাত্রদেরকে শিক্ষিত করা নয়, তাদেরকে শিক্ষিত করার পাশাপাশি আশেপাশের অঞ্চলের যে সমস্ত প্রজারা থাকতো তাদের ওপরেও যে সীমাহীন অত্যাচার চলতো সে সমস্ত কিছু তিনি তার শেষ করতে চেয়েছিলেন এবং প্রজাদের সাথে থাকতে চেয়েছিলেন। যে কারণেই তিনি এই হিতৈষী তহবিল গঠন করেছিলেন, যেখানে কি না প্রজাদের সদ্য বকেয়া খাজনার উপর সামান্য হিতৈষী বৃত্তি ধার্য করে এবং জমিদারদের থেকে তার সমপরিমাণ অর্থ ভর্তুকি দিয়ে এই সংগঠনটি গঠন করা হয়েছিল। অর্থাৎ কি মনে করো একজন প্রজা রামের যদি বকেয়া বাকি থাকে, মানে তার যদি কর বাকি থাকে 1 টাকা, সেই 1 টাকার সাথে আরো কিছু বৃত্তি মানে আরো 1 টাকা যুক্ত করা হলো, অর্থাৎ রামের বাকি কত না 2 টাকা। তাহলে এই 2 টাকাটি জমিদারদের থেকে 2 টাকাটি নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়েছিল, যেটি কিন্তু প্রধানত প্রজাদের সাহায্য করার জন্য, তাদের রাস্তাঘাট নির্মাণ, হাসপাতাল নির্মাণ, তাদের অন্য সমস্ত কিছু সাহায্য করার জন্য এই তহবিলটিকে কাজে লাগানো হতো। অর্থাৎ এই তহবিলের টাকা সম্পূর্ণ বা কোনো টাকাই প্রজাদের থেকে নেওয়া হতো না, সেটি সম্পূর্ণ কার থেকে নেওয়া হতো? জমিদারদের থেকে। দ্বিতীয় কি না মহর্ষি দাতব্য প্রতিষ্ঠা। মহর্ষি দাতব্য প্রতিষ্ঠা কোথায় গড়ে উঠেছিল? শিলাইদহে। শিলাইদহে মহর্ষি দাতব্য প্রতিষ্ঠা গড়ে তোলা হয়েছিল, যেটি প্রধানত কৃষকদেরকে সাহায্য করার জন্য, তাদের চাষবাসের জন্য সমস্ত কিছু সাহায্য করার জন্য, জমির ধান, সার, ট্রাক্টর এই সমস্ত কিছু সাহায্য করার জন্য, লাঙ্গল এই সমস্ত কিছু তাদেরকে দিয়ে সাহায্য করার জন্যই এই দাতব্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিল, যেটি কৃষকদেরকে চাষবাসের কাজে সাহায্যের উপাদান প্রদান করত। 3 নম্বর কি না কৃষক খামার স্থাপন। কৃষি খামার স্থাপন করার জন্য তিনি নিজ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে এবং তার জামাতা নগেন্দ্রনাথকে 1906 এবং 7 সালে বিদেশ পাঠান, যেখানে কৃষি বিষয়ক শিক্ষা গ্রহণ করার জন্য। 19 শতকে যে সমস্ত জমিদার পরিবারের সন্তানরা ছিল তাদেরকে মূলত বিদেশে পাঠানো হতো আইন বা উকিল বিদ্যা শেখার জন্য, ইংরেজি শিক্ষা লাভ করার জন্য। কিন্তু সে জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজ পুত্র রথীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন কি না কৃষি বিষয়ক শিক্ষা লাভ করার জন্য, আরো উন্নত ধরনের যে শিক্ষার পদ্ধতি, কৃষি পদ্ধতি সেটি লাভ করার জন্য। চতুর্থ কি না সালিসি সভা গঠন। সালিসি সভা কেন গঠন করা হয়েছিল না পাশাপাশি যে সমস্ত প্রজা কৃষকরা ছিল তারা খুব একটা উচ্চ শিক্ষিত ছিল না,
ফলে তারা যে ঋণ গ্রহণ করত বিভিন্ন জমিদার মহাজনদের থেকে, তাদেরকে বিভিন্নভাবে ঠকিয়ে ফেলা হতো বা তাদের থেকে বেশি টাকা নিয়ে নেওয়া হতো। ফলে যে সমস্যাগুলির ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার সৃষ্টি হতো, যে ধরনের ঝামেলার সৃষ্টি হতো, সেগুলিকে নিঃশেষ করার জন্য বা তার সমাধানের জন্যই এই সালিসি সভা গঠন করা হয়েছিল। সাথে সাথে টেগর অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যাংক প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়েছিল, যেগুলি কৃষকদেরকে চাষবাস করার জন্য ঋণ প্রদান করত। কিসের জন্য? না, তাদেরকে চাষবাস করার জন্য ঋণ প্রদান করত। অর্থাৎ এই শান্তিনিকেতনে তিনি শিক্ষার পাশাপাশি কৃষির ওপর জোরদান দিয়েছিল। অর্থাৎ তিনি মাটির সাথে মানুষের যে সম্পর্ক, সেটাকেও তিনি এখানে স্থাপন করার চেষ্টা করেছিল। সাথে সাথে এই ছাত্রদের যে শিশুমন, সেই শিশুমনকে তিনি প্রকৃতির প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন। এখানে তিনি একটি বক্তব্য রেখেছিলেন। এক শিক্ষক যখন ছাত্রদের যে দুষ্টুমি, সেই দুষ্টুমির ওপর তার কাছে যখন অভিযোগ জানাতে গিয়েছিল এক শিক্ষক, তখন ছাত্রদের দুষ্টুমি সম্পর্কে যখন অভিযোগ করেছিল, তখন রবীন্দ্রনাথ বলেন যে ওই শিক্ষকের বয়স যখন হয়ে যাবে, মানে ওই শিক্ষকের বয়সে শিশুটি কখনো গাছে উঠে চড়ে বসে থাকবে না। সুতরাং এখন যখন সে গাছে চড়ছে, তাতে সমস্যা কোথায়? গাছ তার ডালপালা মেলেছে মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য বা মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য। তাহলে শিশুটি যদি গাছে চড়ে কোনো দুষ্টুমি করে থাকে, তাতে সমস্যা কোথায়? অর্থাৎ তিনি ছাত্রদেরকে কিন্তু সাপোর্ট করেছিলেন প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের জন্যই। এই উক্তিটি দ্বারা আমরা এখানে বুঝতে পারছি। শেষ পর্যায়ে কি না, শেষ পর্যায়ে উপসংহারে কিছু উল্লেখযোগ্য ছাত্রছাত্রীর নাম এখানে উল্লেখ করা হয়েছে। কে কে উল্লেখযোগ্য ছাত্রছাত্রী ছিলেন? ইন্দিরা গান্ধী, মহাশ্বেতা দেবী, অমর্ত্য সেন। আধুনিক ইতিহাসে আমরা ইন্দিরা গান্ধীর নাম সকলেরই পরিচিত এবং নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেনের নামও সকলেরই পরিচিত। তো এখানকার উল্লেখযোগ্য কিছু ছাত্রছাত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, মহাশ্বেতা দেবী এবং অমর্ত্য সেন। এদের নাম আমাদের মনে রাখা প্রয়োজন। এখান থেকে আমরা এসিকিউ এবং এমসিকিউ প্রশ্ন পেয়ে যেতে পারি। সাথে সাথে যে 19 শতকের সমাজে যে হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ধর্মের যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল, সেই বিভেদেরও কিন্তু নিঃশেষ করার তিনি চেষ্টা করেছিলেন এই শান্তিনিকেতনের মধ্যে, যেখানে তিনি সমস্ত মানুষকেই মনুষ্যত্ব ধর্মকেই তিনি প্রধান হিসেবে দেখাতে চেয়েছিলেন। সাথে সাথে তিনি মনুষ্যত্ব ধর্মের সাথে প্রকৃতির কি সমন্বয়, সেটাকেও তিনি দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ শান্তিনিকেতন কি যদি এক কথায় বলা যায়, মনুষ্যত্বের সাথে প্রকৃতির মেলবন্ধনে শান্তিনিকেতনের গঠন হয়েছিল। এখান থেকে আমরা এই আলোচনাটি থেকে আমরা অনেক এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন পেয়ে যেতে পারি। প্রথম প্রশ্ন হলো, শান্তিনিকেতনের প্রতিষ্ঠা কে করেছিলেন? কত সালে শান্তিনিকেতনের প্রতিষ্ঠা হয়েছিল? শান্তিনিকেতনের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি? একটি উদ্দেশ্য ব্রহ্মচর্য আশ্রম স্থাপন, দ্বিতীয় হচ্ছে কৃষকদেরকে সাহায্য করা। যে উদ্দেশ্যগুলির মধ্যে আমরা দেখে নিলাম যে কৃষকদেরকে সাহায্য করা। সাথে সাথে এখানে হিতৈষী তহবিল, মহর্ষি দাতব্য প্রতিষ্ঠার আলোচনা করে নিলাম। কৃষি খামার স্থাপন, সালিসি সভা গঠন, এগুলি কিন্তু কৃষকদেরকে সাহায্য করার জন্যই তিনি স্থাপন করেছিলেন। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।